ভয়ঙ্কর রূপ নিয়েছে যুদ্ধ, জ্বলছে ইরান, সৌদি, কাতার, আমিরাত ও কুয়েতের জ্বালানি কেন্দ্রগুলো। বিশ্বে আবারও বাড়ল তেল গ্যাসের দাম। এবার কড়া ভাষায় ইরানে সরাসরি হামলার হুমকি দিল সৌদি আরব। মুসলিম দেশগুলোকে নিজেদের বিরুদ্ধে যুদ্ধে নামবে। যুদ্ধে ইরান, আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে ব্যাপক ক্ষতিতে মধ্যপ্রাচ্যের দেশগুলিও তেহরানকে যুদ্ধ বন্ধে কূটনৈতিক পথ বেছে নেবে। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। 20তম দিনে এসে ভয়াবহ রূপ নিয়েছে ইরানের সঙ্গে আমেরিকা ইসরায়েলের যুদ্ধ। পাল্টাপাল্টি হামলায় জ্বলছে ইরান, সৌদি, কাতার, আমিরাত ও কুয়েতের জ্বালানি কেন্দ্রগুলো। গ্যাস ক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে ইরান পাল্টা হামলা চালিয়েছে সৌদি আরব, কাতার ও আমিরাতের বেশ কিছু গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায়। এতে পুরো অঞ্চলের সঙ্গে বৈশ্বিক তেল গ্যাস সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা সৃষ্টি হয়েছে। তেলের সঙ্গে এবার বেড়েছে গ্যাসের দামও। বিশ্বের জ্বালানি পরিস্থিতি কি দিন দিন নাজুক হচ্ছে? হিজল জুবাইরের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। আক্ষরিক অর্থেই জ্বলছে মধ্যপ্রাচ্য। বিশ্বের অন্যতম বৃহৎ গ্যাস ফিল্ড ইরানের সাউথ পার্সে ইসরায়েলের হামলার জবাবে তেহরান ব্যাপক পাল্টা হামলা চালিয়েছে উপসাগর জুড়ে। এই হামলায় সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হয়েছে। ইরানের এই কঠিন প্রতিশোধের ফলে পুরো অঞ্চলের বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এই উত্তেজনা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে উপসাগরীয় অঞ্চল সহ গোটা বিশ্বের জ্বালানি খাতেই দীর্ঘমেয়াদে বড় ধরনের সংকট দেখা দিতে পারে। ইরানের এই হামলায় কাতারের প্রধান গ্যাস ক্ষেত্র রাস লাফান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির মাত্রা এতটাই বেশি যে কাতার অবিলম্বে দেশের মধ্যে থাকা ইরানি সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের বহিষ্কারের নির্দেশ দিয়েছে। অন্যদিকে আবুধাবির হাবশেন গ্যাস স্থাপনাটি সাময়িকভাবে বন্ধ করতে বাধ্য হয় সংযুক্ত আরব আমিরাত। সৌদি আরবের দুটি তেল শোধনাগারেও হামলার খবর পাওয়া গেছে। সৌদি সরকার এর প্রতিক্রিয়ায় জানিয়েছে, এই হামলার পর ইরানের ওপর তাদের অবশিষ্ট সামান্য বিশ্বাসও সম্পূর্ণভাবে ধূলিসাৎ হয়ে গেছে। এই হামলার পর ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC হুঁশিয়ারি দিয়েছে, যে কোনো দেশ যদি তাদের জ্বালানি স্থাপনায় পুনরায় হামলা চালায় তবে উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাস অবকাঠামো সম্পূর্ণভাবে ধ্বংস করা হবে। তারা স্পষ্টভাবে সতর্ক করেছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা চালালে মিত্রসহ তাদের স্থাপনাগুলোতেও হামলা চালানো হবে। এদিকে জ্বালানি স্থাপনায় এই পাল্টাপাল্টি হামলার প্রভাব ইতোমধ্যেই বিশ্ববাজারে পড়ছে। ব্রেন্ট ক্রুডের দাম 6% বেশি বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি প্রায় $110 কাছাকাছি পৌঁছেছে। জ্বালানির এই মূল্যস্ফীতি আন্তর্জাতিক অর্থনীতির জন্য বড় ধাক্কা হিসেবে দেখা দিয়েছে। ইরানের অভ্যন্তরীণ গ্যাস স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রতিবেশী দেশ ইরাকে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এর ফলে ইরাকে লোডশেডিং ও বিদ্যুৎ সংকটের ব্যাপক আশঙ্কা তৈরি হয়েছে। ইরাক তাদের বিদ্যুতের 1/3 ইরান থেকে পায়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে ভুল বোঝাবুঝি হিসেবে আখ্যায়িত করেছেন। আগামীতে ইসরায়েল ইরানের গ্যাস ফিল্ডে হামলা চালাবে না বলে সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছেন তিনি। একই সাথে ইরানকে সতর্ক করে বলেন, যদি তারা অন্য দেশগুলোর জ্বালানি স্থাপনায় হামলা চালানোর বোকামি করে তবে যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের গ্যাস অবকাঠামোতে বড় সামরিক অভিযান চালাবে। ট্রাম্প বলেন, কাতারের গ্যাস ক্ষেত্রে আবার হামলা করলে যুক্তরাষ্ট্র পুরো সাউথ পার্স গ্যাস ক্ষেত্রকে এমন শক্তিশালী ও প্রচণ্ড মাত্রার বিস্ফোরণে উড়িয়ে দেবে যা ইরান এর আগে কখনো দেখেনি। কাতারও ইরানের জ্বালানি স্থাপনায় হামলাকে দায়িত্বহীন ও বিপজ্জনক হিসেবে নিন্দা জানিয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন, জ্বালানি স্থাপনাকে লক্ষ্যবস্তু করা বিশ্ব অর্থনীতি ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি। বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র ইরানের সাউথ পার্সে ইসরায়েলের হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র বা কাতার কিছুই জানত না বলেও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হিজল জুবাইর, বাংলাভিশন। এদিকে কাতার ও আমিরাতের জ্বালানি কেন্দ্রে ভয়াবহ হামলার পর এবার সরাসরি ইরানকে চূড়ান্ত হুঁশিয়ারি দিল সৌদি আরব।
রিয়াদ সাফ জানিয়েছে আরব দেশগুলোর ধৈর্যের বাঁধ এবার ভেঙে গেছে, প্রয়োজনে সামরিক জবাব দিতেও তারা প্রস্তুত। বিশ্লেষকরা বলছেন এই উত্তেজনা সরাসরি সংঘাতে রূপ নিতে পারে। মধ্যপ্রাচ্যে উস্কে ওঠা আগুনের আঁচ কত দূর ছড়াবে? সৌদির কড়া সতর্কবার্তার পর কি হতে পারে ইরানের পরবর্তী পদক্ষেপ? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। ইরানকে শেষবারের মতো সতর্ক করেছে মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব। সম্প্রতি কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি কেন্দ্র ও ৩টি দেশের ৫টি প্রধান স্থাপনায় ইরানি হামলার প্রতিক্রিয়ায় তেহরানকে সরাসরি আল্টিমেটাম দিয়েছে রিয়াদ। সৌদি পররাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়েছেন উপসাগরীয় দেশগুলোর পাল্টা সামরিক আঘাত করার সক্ষমতা আছে এবং তারা চাইলে যে কোনো সময় সেটা করতেও পারে। প্রতিবেশীদের উপর ইরানের চালানো আগ্রাসন সহ্য করার সময় শেষ বলেও মন্তব্য করেন সৌদি মন্ত্রী। অত্যন্ত কড়া ভাষায় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সংঘাতের ফল হবে খুবই ভয়াবহ। ইরান কূটনীতিকে কিভাবে দেখে আমার মনে হয় এটা এখন পরিষ্কার। তারা প্রতিবেশীদের সঙ্গে বসে কথা বলতে চায় না, বরং চাপ সৃষ্টি করার চেষ্টা করে। কিন্তু আমি স্পষ্ট করে বলছি, এভাবে কিছুই হবে না। সৌদি আরব কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না এবং এই চাপ উল্টো ফল দেবে। রাজনৈতিকভাবে ক্ষতি হবে, ব্যর্থ হবে নৈতিক দিক থেকেও। আমরা আগেই বলেছি, প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেওয়ার অধিকার আমরা রাখি। সময় এলে দেশের নেতৃত্ব প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। যুদ্ধের কৌশল হিসেবে ইসরায়েল আমেরিকার মিত্র আরব বিশ্বের শক্তিশালী দেশগুলোকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপিয়ে দিচ্ছে ইরান। সৌদির দেয়া কঠোর সতর্কবার্তা তেহরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের আগাম ঘোষণা কিনা সেটা এখনো পরিষ্কার না। তবে এমন পরিস্থিতিতে সামনে আসছে বড় এক প্রশ্ন, ইসরায়েল ও আমেরিকা আগ বাড়িয়ে যুদ্ধ শুরু করলেও কেন ইরানকেই একতরফা হুমকি দিচ্ছে সৌদি আরব? পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধেও কেন একই রকম কড়া সুর শোনা গেল না সৌদি পররাষ্ট্রমন্ত্রীর কণ্ঠে? অন্যদিকে ইরান যদিও বলে আসছে উপসাগরীয় দেশগুলো তাদের শত্রু নয়, তবে রিয়াদের দাবি এসব হামলা আকস্মিক কোনো ঘটনা না, বরং এটি ইরানের দীর্ঘ 10 বছরের যুদ্ধ পরিকল্পনার অংশ। উপসাগরীয় বিভিন্ন দেশের জ্বালানি ভাণ্ডারগুলো এখন চলমান যুদ্ধের মূল লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে। কাতারের রাস লাফান এবং আমিরাতের হাবশান গ্যাস ফিল্ডে আঘাত হেনে ইরান আসলে বিশ্ব অর্থনীতির নাড়িতে টান দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। বিশ্বের মোট লিকুইড ন্যাচারাল গ্যাসের প্রায় 20% সরবরাহ করা হয় এমন কেন্দ্রগুলোতে হামলা চালানোর অর্থ হচ্ছে পুরো বিশ্বের জন্য বড় ধরনের হুমকি। তবে সৌদি আরব এবং তার মিত্ররা হাত গুটিয়ে বসে নেই। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করে তারা নিজেদের সক্ষমতার জানান দিচ্ছে। সামরিকভাবে ইরানের বিরুদ্ধে ঠিক কবে ও কখন সরাসরি ব্যবস্থা নেবে সৌদি আরব সেটা আগেভাগে তেহরানকে জানাতে নারাজ দেশটি। রিয়াদ এখন চায় ইরান যেন দ্রুত তাদের রণকৌশল বদলায়। তেহরান যদি দ্রুত শান্ত না হয় তবে সংঘাতের ফলাফল হবে অত্যন্ত ভয়াবহ। পাল্টাপাল্টি শত্রুতার ফলে মধ্যপ্রাচ্যের দুই বড় শক্তির মধ্যে বিশ্বাসের দেয়াল এখন পুরোপুরি ধসে পড়েছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেই বলেছেন, ইরানের বৈরী আচরণ যদি এখনই বন্ধ না হয় তবে ভবিষ্যতে দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক ফিরে আসার আর কোনো পথ খোলা থাকবে না। সেক্ষেত্রে ইরান সৌদি সম্পর্কের চূড়ান্ত অবনতি ঘটলে কখনো কি শান্তি ফিরবে মধ্যপ্রাচ্যে? হাফিজুল ইসলাম, বাংলাভিশন। প্রায় 4 সপ্তাহে গড়ালো ইরান যুদ্ধ। চাপিয়ে দেয় যুদ্ধে ইরানের পাল্টা প্রতিরোধে সামরিক আগ্রাসনকারী যুক্তরাষ্ট্র আর ইসরায়েল শুধু নয়, মার্কিন স্বার্থকে আশ্রয় প্রশ্রয় দেয়া উপসাগরীয় দেশগুলিরও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ইরান দুর্বার প্রতিরোধের দাবি করলেও বাস্তবতা কি একে সমর্থন করছে? ইরানের নেতৃত্বে শীর্ষস্থানীয় বলয়ের পাশাপাশি সামরিক আর পারমাণবিক সক্ষমতার বিনাশী আঘাত সামলে উঠতে পারছে কি তেহরান? জটিল এই পরিস্থিতিতে নতজান হয়ে কূটনৈতিক সমাধানের রাস্তায় হাঁটবে কি ইরান, নাকি আবেগে ভর করে বেছে নেবে লড়াই করে মৃত্যুর রাস্তা? বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। 28 ফেব্রুয়ারি 2026 যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মুহূর্ত। ইসলামিক বিপ্লব পরবর্তী ইরানের চরম বেদনাবিধুর কালো এক অধ্যায়। এরপর একের পর এক শীর্ষ নেতা আর সামরিক কমান্ডারদের হত্যার মিশন চালাচ্ছে ইরানের পুরানো দুই শত্রু। একমাত্র ভরসা মিসাইল আর ড্রোনে ভর করে তেহরান দুর্বার প্রতিরোধ করলেও ফলাফল কি আদৌ সন্তোষজনক? শত্রুপক্ষকে বেকায়দায় ফেলার খবর ছড়ালেও বাস্তবতা কি ইরানের বিজয়ের ইঙ্গিত দিচ্ছে?
কমছে কি ইরানে হামলা আর হত্যাযজ্ঞের বিভীষিকা? প্রতিশোধ নিতে ইসরায়েল লক্ষ্য করে ভিন্ন ভিন্ন সক্ষমতার মিসাইল ছোড়া থামায়নি তেহরান। যদিও পরিসংখ্যান বলছে 90% পর্যন্ত কমেছে ইসরায়েলের আকাশে আনাগোনা করা ইরানি মিসাইলের সংখ্যা। 28 ফেব্রুয়ারি ইসরায়েল লক্ষ্য করে কমপক্ষে 350টি মিসাইল ছোড়া হলেও 14 মার্চ তা এসে নেমেছে মাত্র 25টিতে। একই অবস্থা ড্রোন হামলার। শুরুতে প্রতিদিন 8 শতাধিক বিস্ফোরকবাহী ড্রোন ইসরায়েল আর উপসাগরীয় দেশগুলোয় আঘাত হানার চেষ্টা করলেও তা এখন নেমেছে প্রায় 75টিতে। এই অবনমন সংখ্যার বিচারে 80% মতো। কেন এই দুরবস্থা? কমে যাচ্ছে কি ইরানের সামরিক সক্ষমতা নাকি নেতৃত্বের দুর্বলতা? যুদ্ধের শুরুর দিকে ইরানের ভেতরে হামলা চালাতে রাডার ফাঁকি দিতে সক্ষম যুদ্ধবিমানে ভর করা যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের জন্য এখন আর সেই বাধা নেই। রাডার ফাঁকি দিতে সক্ষম স্টেলথ প্রযুক্তি ছাড়া যুদ্ধবিমান B-1 বম্বারই শুধু নয়, ঝাঁকে ঝাঁকে বিমান প্রায় বিনা বাধায় ইরানের আকাশে হরহামেশা ঢুকছে, ফেলছে টনের পর টন বোমা, ধসিয়ে দিচ্ছে ইরানের সামরিক, পারমাণবিক, অর্থনৈতিক আর প্রযুক্তি সক্ষমতা, যা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলতে এখন আর কিছুই নেই। মিসাইল লঞ্চার লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ করছে মার্কিন বাহিনী। মার্চের মাঝামাঝি আবারও দাবি করা হয় মিসাইল তৈরির অবকাঠামো, গবেষণা কেন্দ্র আর মাটির নিচে মিসাইল আর ড্রোনের সংরক্ষণাগার ধ্বংস করা হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালীর পাশে এমন এক পাতালপুরিতে ফেলা হয়েছে একের পর এক বাংকার ব্লাস্টার, যার প্রতিটির ওজন 5000 পাউন্ড পর্যন্ত। এতে একদিকে যেমন কমছে মিসাইল ছোড়ার সক্ষমতা, তেমনি টান পড়ছে মিসাইল আর অ্যাটাক ড্রোন তৈরির কর্মযজ্ঞে। এদিকে মধ্যপ্রাচ্যের একাধিক দেশে সামরিক প্রশিক্ষণ, প্রযুক্তি আর অস্ত্র সহায়তা দিয়ে তৈরি করা ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর সক্ষমতাও আগের মতো নেই। এর মধ্যে উল্লেখযোগ্য ইয়েমেনের হুথি, লেবাননের হিজবুল্লাহ, ইরাকের দ্য পপুলার মোবিলাইজেশন ফোর্স। নানা ছুতায় তাদের বিরুদ্ধে মার্কিন আর ইসরায়েলি বাহিনীর দমন অভিযানে প্রায় বিশৃঙ্খল এই সশস্ত্র গোষ্ঠীগুলোর শক্তি কমেছে। তাই বলে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের স্বার্থ লক্ষ্য করে হামলা থেমে গেছে এমন নয়। বিচ্ছিন্ন হামলা হলেও তার ঐক্যবদ্ধ জোরালো প্রতিরোধের পর্যায়ে নেই। সার্বিক বিচারে ইরানের সামরিক সক্ষমতা আর পাল্টা আঘাতের শক্তি কমেছে মনে হলেও বর্তমান পরিস্থিতি জয় পরাজয় নির্ধারণের মোড়ে নেই। বরং ইতিহাস বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শুধু একবার 1941 সালের আগস্ট সেপ্টেম্বরে ইরানকে কিছুদিনের জন্য দখলে রেখেছিল যুক্তরাজ্য আর রাশিয়া। মাত্র 1 মাসেরও কম সময়ে ইরানের নেতৃত্বের পিরামিডে একের পর এক প্রাণঘাতী আঘাতের পরও ভেঙে না পড়ে প্রতিরোধ অব্যাহত রেখে সেই বার্তাই দিচ্ছে তেহরান। 1980 সালের এপ্রিলেও ইরানকে কাবু করার চেষ্টা করেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার। বিশেষ সামরিক অভিযান চালিয়ে শুধু ব্যর্থই হননি, এর প্রভাবে নির্বাচনে হেরে হাতছাড়া হয় ক্ষমতা। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিণতিও সেদিকেই এগুচ্ছে বলে মনে করছেন কোনো বিশ্লেষক। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বড় ধাক্কা খেয়েছে ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন। ইসরায়েলের অহংকারের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও ইরানের শক্তিশালী হামলা পুরোপুরি ঠেকাতে পারেনি। ইরানের নতুন কৌশল ক্লাস্টার বোমায় চাপে পড়েছে ইসরায়েল। মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলায় লণ্ডভণ্ড ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে থাকা 3টি বেসামরিক উড়োজাহাজ। অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকলেও ইরানের হামলা পুরোপুরি ঠেকাতে পারেনি নেতানিয়াহুর বাহিনী। ইসরায়েলের বিমানবন্দর কর্তৃপক্ষ দাবি জানিয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করার পর সেগুলোর ধ্বংসাবশেষ নিচে পড়ে বিমানবন্দরে থাকা 3টি বেসামরিক উড়োজাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি উড়োজাহাজে আগুন ধরে যায়, তবে ক্ষতিগ্রস্ত উড়োজাহাজগুলোর মালিকানার বিষয়ে কিছু বলা হয়নি। বিশেষজ্ঞদের মতে, ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করা ইরানি ক্ষেপণাস্ত্রগুলোর প্রায় অর্ধেকে ছিল ক্লাস্টার মিউনিশন বা গুচ্ছ বোমা। এ ধরনের ক্ষেপণাস্ত্র মাঝাকাশে বিস্ফোরিত হয়ে ছোট ছোট অনেক বোমা বিশাল এলাকায় ছড়িয়ে পড়ে।
গেল ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হওয়ার পর থেকে আকাশপথে দেশটির প্রধান এই প্রবেশদ্বারে সাধারণ বাণিজ্যিক ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। তবে ইসরায়েলি উড়োজাহাজ সংস্থাগুলো বিদেশে আটকা পড়া নাগরিকদের ফিরিয়ে নিতে কিছু ফ্লাইট পরিচালনা করছে। বর্তমানে এই বিমানবন্দরটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীও ব্যবহার করছে। মোরশেদ আলম, বাংলা ভিশন। যুক্তরাষ্ট্রে যেতে ভিসা আবেদনের সঙ্গে $15,000 কিংবা 18,35,000 টাকা পর্যন্ত জামানত দেওয়ার তালিকায় নতুন করে আরও 12টি দেশের নাম যুক্ত হয়েছে। আগামী 2 এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর হবে। এতে চলতি বছরের জানুয়ারি থেকে বিধিনিষেধের তালিকাভুক্ত 38টি দেশের তালিকা আরও দীর্ঘ হলো। এই বিধিনিষেধ কার্যকর হলে ভ্রমণ আর ব্যবসার জন্য যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহীদের B1 এবং B2 ভিসা আবেদনের সময় জামানত হিসেবে দিতে হবে $15,000। তালিকা নতুন দেশগুলোর বেশিরভাগই আফ্রিকা মহাদেশের। এর মধ্যে রয়েছে কম্বোডিয়া, ইথিওপিয়া, জর্জিয়া, গ্রানাডা, লেসোথো, মঙ্গোলিয়া, মোজাম্বিক, নিকারাগুয়া, পাপুয়া নিউগিনি, টিউনিশিয়া, সিসিলি। প্রতি বছর বিদেশি শিক্ষার্থী, পর্যটক, কর্মীকে অস্থায়ী নন ইমিগ্রেন্ট ভিসা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। এর মধ্যে অনেকেই ভিসার শর্ত ভঙ্গ করে সেখানেই রয়ে যান। প্রেসিডেন্ট ট্রাম্প গত বছরের জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে অভিবাসীদের নিরুৎসাহিত করতে ব্যাপক দমন অভিযান চলছে মার্কিন যুক্তরাষ্ট্রে। এই ধারাবাহিকতায় সাময়িক ভিসা দেওয়ার ক্ষেত্রে বেঁধে দেওয়ার সময়সীমা এবং শর্ত মানাতে গত বছরের আগস্টে উচ্চ হারে জামানতের ব্যবস্থা চালু করে ট্রাম্প প্রশাসন। ইসলামের পুণ্যভূমি সৌদি আরব, যেখানে রমজানে আসে এক অনন্য আধ্যাত্মিক মহিমা নিয়ে। 2 মাস আগে থেকেই দেশটিতে শুরু হয় সিয়াম সাধনার প্রস্তুতি। মক্কা এবং মদিনার পবিত্র 2 মসজিদে বিশ্বের নানা প্রান্তের লাখো মুসল্লির সমাগমে তৈরি হয় এক স্বর্গীয় পরিবেশ। সারি সারি ইফতার তাঁবু থেকে শুরু করে মধ্যরাত অবধি তাহাজ্জুদ আর তারাবির আমেজ সব মিলিয়ে আরবে রমজান যেন এক উৎসবের নাম। সরকারি তদারকিতে দ্রব্যমূল্যের সাধারণের নাগালে থাকায় এবং কর্মঘণ্টা কমিয়ে আনা নাগরিক জীবনেও ফেরে স্বস্তি। ধারাবাহিক আয়োজন দেশে দেশে রমজানের আজকের পর্বে বিস্তারিত জানাচ্ছেন হাফিজুল ইসলাম। ইসলামের পবিত্রতম শহর মক্কা ও মদিনার দেশ সৌদি আরব। বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় রমজানের আমেজ এখানে ভিন্ন। দেশটিতে 2 মাস আগে থেকেই শুরু হয় মহিমান্বিত রমজান মাস পালনের প্রস্তুতি। বাইতুল্লাহ শরীফ ও মসজিদে নববীর উপস্থিতি রমজানে সৃষ্টি করে আধ্যাত্মিক ও ধর্মীয় আবহ। মহান আল্লাহর হুকুম মেনে সারাদিন রোজা রাখার পর সূর্য যখন অস্ত যায়, তখন পরিবার পরিজন নিয়ে ইফতারে অংশ নিতে জড়ো হন সৌদির বাসিন্দারা। রমজান শুরু হতেই সৌদিতে রাস্তার পাশে শোভা পায় সারি সারি তাঁবু। রোজাদারদের ইফতার করানোর জন্যই তৈরি করা হয় এসব তাঁবু। মসজিদে মসজিদে থাকে ইফতারের বিশেষ ব্যবস্থা। কাঁচা খেজুর দিয়ে বেশিরভাগ সময় ইফতার করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবের ইফতারির মূল পর্ব শুরু হয় মাগরিব নামাজের পর। এই পর্বে খাওয়া হয় ঘি বা জলপাইয়ের তেলে ভাজা সবজি। এছাড়াও থাকে বিভিন্ন ধরনের স্যুপ, আঙ্গুর রসের শরবত, মাংসের পিঠা, লাবান সহ নানা রকম পানীয়। খাবসা নামক একটি খাবার ইফতার টেবিলে বেশ জনপ্রিয়। মিষ্টি খাবারের মধ্যে থাকে কুনাফা ও বাকলাভা। সৌদি আরবের প্রায় প্রতিটি মসজিদেই নারীদের জন্য রয়েছে ভিন্ন নামাজের ব্যবস্থা। এশার আজান হলে নারী পুরুষ সবাই প্রস্তুত হন তারাবির নামাজের জন্য। নামাজ শেষে মসজিদে মসজিদে শুরু হয় ধর্মীয় আলোচনা। প্রায় মধ্যরাত পর্যন্ত অব্যাহত থাকে তাহাজ্জুদের নামাজ। রমজানে সৌদিয়ানদের মাঝে দেখা যায় এবাদতের ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। দুহাত খুলে দান সৎকা করেন তারা। অসহায় ও দরিদ্রদের মাঝে করা হয় ইফতার সামগ্রী ও সেহরির খাবার বিতরণ। মাহে রমজানে পুরো সৌদি জুড়ে কমিয়ে আনা হয় সারাদিনের কর্মঘণ্টা। রমজান উপলক্ষে বিভিন্ন কোম্পানির পণ্যে থাকে বিশেষ ছাড়। কঠোর সরকারি তদারকির কারণে হাতের নাগালেই থাকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য। রমজানের শেষ দশকে হারামাইন শরীফে ইয়তেকাফ পালন করে থাকেন অনেক সৌদিয়ান। মহান আল্লাহর প্রতি আনুগত্য আর ইবাদতের বার্তা দেয় পবিত্র রমজান। আরবের ধর্মীয় ঐতিহ্য নতুন করে মনে করিয়ে দেয় ইসলামের পুণ্যভূমিতে রোজা আসে আলাদা মহিমা নিয়ে। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ককেশাস অঞ্চলের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ আজারবাইজান।
ইসলামী ঐতিহ্যের পাশাপাশি রয়েছে রহস্যময় প্রাকৃতিক আগুন আর বিপুল তেল গ্যাস সম্পদ। ইতিহাস, ধর্ম, অর্থনীতির অনন্য এই দেশটি কতটা গুরুত্বপূর্ণ, কিভাবে ইসলামের সূচনা হয়, বিশ্বজুড়ে মুসলিম দেশের ধারাবাহিক প্রতিবেদনের 29তম পর্বে আজারবাইজান নিয়ে থাকছে মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। ককেশাস অঞ্চলের গুরুত্বপূর্ণ দেশ আজারবাইজান রহস্যময় প্রাচীন ঐতিহ্য ও ইসলামী সংস্কৃতির এক অনন্য সংমিশ্রণ। আগুনের দেশ হিসেবে পরিচিত এই ভূখণ্ডে শতাব্দীর পর শতাব্দী ধরে প্রাকৃতিক গ্যাসের আগুন জ্বলতে দেখা যায়, যা দেশটির এক বিস্ময়কর বৈশিষ্ট্য। সপ্তম শতাব্দীতে আরব মুসলিম বাহিনীর আগমনের মাধ্যমে আজারবাইজানে ইসলামের সূচনা ঘটে এবং ধীরে ধীরে ইসলাম সেখানে প্রধান ধর্মে পরিণত হয়। বর্তমানে আজারবাইজান একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র, রাষ্ট্রপতি রাষ্ট্র ও সরকারের প্রধান। দেশটির সংবিধান ধর্মনিরপেক্ষ হলেও জনগণের বিশাল অংশ মুসলিম এবং ইসলামী ঐতিহ্য, সমাজ ও সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলেছে। প্রায় ৮৬,৬০০ বর্গ কিলোমিটার আয়তনের দেশটির জনসংখ্যা প্রায় ১ কোটি, যার মধ্যে প্রায় ৯৫% মুসলিম। শিয়া মুসলিমদের সংখ্যা এখানে সবচেয়ে বেশি। রাজধানী বাকুতে অবস্থিত হেইদার মসজিদ এবং ঐতিহাসিক তাজাপির মসজিদ দেশটির গুরুত্বপূর্ণ ইসলামী স্থাপনার মধ্যে অন্যতম। এছাড়া ইউনেস্কো স্বীকৃত ওল্ড সিটি আজারবাইজানের অর্থনীতি মূলত তেল ও গ্যাস নির্ভর। কাস্পিয়ান সাগরের তেল গ্যাস সম্পদ দেশটিকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করেছে। পাশাপাশি কৃষি, শিল্প ও পর্যটন খাত ধীরে ধীরে উন্নত হচ্ছে। বিশ্বের প্রথম আধুনিক তেলকূপ খনন করা হয় আজারবাইজানে। এছাড়া সেখানকার ইয়ানার দাগ নামের পাহাড়ে মাটির নিচ থেকে নিরবিচ্ছিন্নভাবে আগুন জ্বলে, যা পর্যটকদের কাছে রহস্যময় আকর্ষণ। ইসলামী ঐতিহ্য, প্রাকৃতিক বিষয় ও জ্বালানি সম্পদের সমন্বয়ে আজারবাইজান এক ব্যতিক্রমী মুসলিম দেশ। মোর্শেদ আলম, বাংলা ভিশন। এ ছিল আজকের মতো। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।